বাঁচার জন্য আমার হাতে দুইটা রাস্তা খোলা আছে। এক, আফিফকে ভুলে যাওয়া। দুই, আফিফকে ভুলে থাকার জন্য যা যা করতে হয় সবটাই করা। কিন্তু আমি আফিফকে ভুলে থাকতেই পারছি না। ক্লাসে ওকে দেখা, বাসায় সারা দিন একা একা বসে ওকে ভাবা। যখন মায়ের সাথে ছিলাম আমি একটু আফিফকে মনে করে কষ্ট পাইনি। তাহলে আফিফকে ভোলার জন্য আমার মায়ের সাথেই থাকতে হবে, যেটা এই মুহূর্তে মোটেও সম্ভব না। তাহলে আমার হাতে আর একটাই পথ খোলা, সেটা হলো আফিফকেই ভুলে যাওয়া, যেটা আমি পারছি না। কিভাবে ভুলবো আমি ওকে? হঠাৎ আহির মনে পড়ল কেউ একজন তাকে বলেছিল, মানুষের মন জানানোর মতো, জানালা খুলে দিলে যেমন মিষ্টি হাওয়া প্রবেশ করে, তেমনি বন্ধ রাখলে গুমোট বাতাবরণের সৃষ্টি হয়। জীবনটাও ঠিক তেমন। মনের জানালা খুলে দেবেন, সুখ দুঃখ অন্যের সাথে ভাগ করে নেবেন, তবেই স্বস্তি পাবেন। আর বন্ধ রাখবেন তো নিজেকেই ধীরে ধীরে হত্যা করবেন। কথাটি আহির মনে পড়তেই সে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। আলমারি খুলে তার হ্যান্ড ব্যাগটা বের করলো। এরপর ব্যাগ ঘেটে সেই কার্ডটি বের করলো, যেটা সেই প্লেনে থাকা আগন্তুকটি তাকে দিয়েছিল। কার্ডের উপর লেখা নাইব তামসিদ, মনোরোগ বিশেষজ্ঞ, জামাল খানেই তার চেম্বার। আহি এবার রাতকে ফোন করলো। রাত হ্যালো বলতেই আহি বলল, আমি ডক্টর দেখাতে চাই। হ্যাঁ, আমি ট্রিটমেন্ট শুরু করবো ভাবছি। রাত আনন্দিত কণ্ঠে বলল, আমি সত্যিই তোর ডিসিশনে অনেক খুশি। ফাইনালি তুই ওই তেলাপোকাকে ভুলে থাকার জন্য একটা স্টেপ তো নিচ্ছিস। আচ্ছা, আমি দেখছি কোন ডাক্তার ভালো হবে। রাত, আমি আজই যাব। বাবা দেশে আসার আগে আমি ডাক্তার দেখিয়ে ফেলতে চাই। আমার কাছে একজন সাইকিয়াট্রিস্টের নাম্বার আছে, জামাল খান বসে, চল সেখানেই যাই। ওকে, আজ সন্ধ্যায় বসবে তো? হ্যাঁ। ওকে, ডান। আহি ফোন কেটে দীর্ঘশ্বাস ফেলে আফিফের ছবি হাতে নিয়ে বলল, তোমাকে তো আমি কখনোই ভুলবো না এয়ার, কিন্তু আমি চাই না আমার ভালোবাসা দুর্বল হোক। আমি জুলিয়েট হতে চাই না, এমন প্রেমিকা হতে চাই যে তার ভালোবাসার মানুষকে স্মৃতিতে রেখেও ভালো থাকবে। তোমার প্রতি আমার ভালোবাসা আমার দুর্বলতা না হোক, আমার শক্তি হোক। যেটা এতদিন আমি শক্তি ভেবেছি সেটাই আমার দুর্বলতা ছিল। তোমাকে দেখার পর থেকে আমি আরও অসুস্থ হয়ে পড়ছি। তোমার আর পদ্মের কাছাকাছি আসা আমাকে বুঝিয়ে দিচ্ছে আমি এখনও শক্ত হতে পারিনি। অন্তত তোমার সুখের জন্য আমি শক্ত হব। আমি চাই না পদ্ম কখনো জানুক তুমিই আমার এয়ার। নাইবের চেম্বারে এসে বসলো আহি। রাত তার পাশেই বসে আছে, আর নাইব উল্টো দিকে ঘুরে বসে আছে। আহি একবার আশেপাশে চোখ বুলিয়ে নিল। রুমটির দেওয়ালের রংটি আহিকে খুব আকর্ষণ করেছে। ঈষৎ হলুদাভ, মেঝেতে ফ্যাকাশে বেগুনি রঙের কার্পেট, যেটাকে সাধারণ ভাষায় ল্যাভেন্ডার কালার বলা হয়। ছাদের রংটি বাদামি বর্ণের। রুমটির এক পাশে একটা আরামদায়ক চেয়ার আছে, যার সামনাসামনি একটা টুল, পাশে একটা ল্যাম্প আর খালি ফুলের টব। টবটিতে ফুল না থাকায় আহি ভীষণ অবাক হলো। রুমটির দেওয়ালে বিভিন্ন বিষয়ের উপর আঁকা ছবি ঝুলছে, মাথার উপর বিভিন্ন রঙের বাতি। বাইরে হালকা বৃষ্টি হওয়ায় প্রকৃতি শীতল এবং স্নিগ্ধ। তবে রুমটির বাতাবরণে নাতিশীতোষ্ণ ভাব আছে। দরজার কাছেই নাইবের চেয়ার আর টেবিল, আর তার উল্টো দিকে রোগীদের বসার জন্য দুটি চেয়ার রাখা, যেই দুটিতে এই মুহূর্তে আহি আর রাত বসে আছে। নাইব তামজিদ এবার চেয়ার ঘুরিয়ে আহি আর রাতের দিকে ফিরল। সে টেবিলে দুই হাত রেখে মিষ্টি হেসে আহির দিকে তাকালো। আহি শুকনো হাসি ফেরত দিল। রাত কিছু বলতে যাবে তার আগেই নাইব বলল, মিস, আপনাকে আমি আগে থেকেও দেখেছি। আহি মাথা নেড়ে বলল, হ্যাঁ। নাইব সেকেন্ড খানিক ভেবে বলল, আমাদের ইউকে থেকে ফেরার পথে দেখা হয়েছিল। আহি ভ্রুকুচকে বলল, আপনার মনে আছে? আমি সহজে কারো চেহারা ভুলতে পারি না, আর এটা তো মাত্র কয়েক মাস আগের কথা। নাইব এবার রাতের দিকে তাকালো। রাত বলল, আমি আহির ফ্রেন্ড। নাইব টেবিলের উপর থেকে একটা কলম নিয়ে তার ডায়েরি খুলল। তারপর আহিকে জিজ্ঞেস করলো, আপনার নামটা? ওয়াশিকা কবির। সবাই কি নামে ডাকে? আহি। নাইব ভ্রুকুচকে এক নজর আহির দিকে তাকালো। মনে হচ্ছে নামটা সে কোথায় যেন শুনেছে। নাইব আবার জিজ্ঞেস করলো, বাসায় কে কে থাকে? বাবা, মা আর আমি। তথ্যগুলো দিতে ভুল করবেন না।
বাসায় কি আর কেউ থাকে না? হ্যাঁ, একজন খালা থাকেন আর তার মেয়ে চুনিও থাকে। তারা আমাদের বাসায় কাজ করে। আপনার বাবা আর মায়ের সম্পর্ক কেমন? আমার বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে। যিনি আছেন তিনি বাবার দ্বিতীয় স্ত্রী। নাইব ভ্রুকুচকে কিছু একটা ভাবলো, তারপর জিজ্ঞেস করলো, কি করতে ভালোবাসেন? কিছুই না। রাত আহির দিকে তাকালো। নাইব রাতের দিকে তাকিয়ে বলল, কোনো শখ? আহি ভালো ছবি আঁকতে পারে, কিন্তু এখন আঁকে না। নাইব এবার আহিকে জিজ্ঞেস করলো, প্রিয় রং? সাদা। নাইব টেবিলের নিচ থেকে একটা সাদা রঙের কৃত্রিম ফুল বের করে তার কলমদানিতে রাখলো। আহি সেই ফুলটির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। নাইব আহির চোখের দিকে তাকিয়ে ফুলটি সরিয়ে নিয়ে বলল, আপনার প্রিয় রং কি? আহি দীর্ঘশ্বাস ফেলে বলল, ল্যাভেন্ডার। নাইব মুচকি হাসলো, কার্পেটের দিকে তাকিয়ে বলল, আমার খুব কাছের একজন মানুষের প্রিয় রং কিন্তু ল্যাভেন্ডার। আহি অন্যমনস্ক হয়ে বলল, আমারও। তাহলে সাদা রং কেন বলছিলেন? জানি না। নাইব মুচকি হেসে জিজ্ঞেস করলো, প্রিয় ফুল? অলকানন্দা। নাইব তার পাশে থাকা বেল বক্সে চাপ দিতেই সেকেন্ড খানিক পর তার সহকারী ভিতরে ঢুকলো। নাইব বলল, কয়েকটা আলকানন্দা ফুল নিয়ে আসো। আহি নাইবের দিকে অবাক দৃষ্টিতে তাকালো। এবার নাইব চেয়ার ছেড়ে উঠে একটা পর্দা টেনে দিল মাঝখানে, ধূসর রঙের পর্দা। তারপর রাতকে উদ্দেশ্য করে বলল, আপনি এখানেই বসুন, আমার মিস ওয়াশিকার সাথে একা কথা বলা উচিত। আহি এবার উঠে ভেতরের দিকে চলে গেল। তারপর নাইব তাকে ইশারায় সেই আরামদায়ক চেয়ারটিতে বসতে বলল। আহি সেই চেয়ারে বসতেই নাইব পিছনের বাতিটা জ্বালিয়ে দিল। হালকা অন্ধকারে কিছু আলো এসে পড়ছে পাশে থাকা টেবিলটির উপর। সেই আলোতে নাইব আর আহি একে অপরকে পরিষ্কার দেখতে পাচ্ছে, কিন্তু আশেপাশে সবকিছুই অস্বচ্ছ হয়ে আছে। এদিকে নাইবের সহকারীটি কয়েকটা অলকানন্দা ফুল নিয়ে আসতেই নাইব ফুলগুলো নিয়ে খালি দানিটিতে রাখলো। আহি সেই ফুলগুলোর দিকে তাকিয়ে রইল। নাইব এবার বলল, তুমি মনে করবে আমি তোমার বন্ধু, বন্ধু ভেবে কোনো ইতস্তত ভাব ছাড়াই আমার সব প্রশ্নের উত্তর দেবে। এবার বলো, কেন এসেছো আমার কাছে? এই মুহূর্তে তোমার জীবন নিয়ে কেমন অভিজ্ঞতা হচ্ছে? আহি কাপা কণ্ঠে বলল, আমার জীবনে অনেক সমস্যা। বাবার সাথে আমার বনি বনা হয় না। বাবার স্ত্রী আমাকে মানসিক চাপে রেখেছে, জোর করে তাদের পছন্দের ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চাইছে। আর ছেলেটাও একদম ভালো নয়। আর বাবা আমাকে আমার আসল মায়ের সাথেই দেখা করতে দেয় না। বাবা অনেক প্রভাবশালী, সে এক প্রকার আমাকে জিম্মি করে রেখেছে। 24 বছর চলছে আমার। এখনো আমি আমার ইচ্ছেতেই মায়ের সাথে থাকতে পারি না, দেখা করতে পারি না। আর এই সিচুয়েশন থেকে এত সহজে আমি মুক্তি পাবো না, সেটা আমি জানি। কিন্তু আসল সমস্যা এই বিষয় নয়। আমার আসল সমস্যা আর এখানে আসার কারণ, আমি একজনকে খুব ভালোবাসি, তাকে ভুলতে পারছি না। সে প্রতিনিয়ত আমার চোখের সামনে ঘোরাঘুরি করছে। তাকে বলেছ? হ্যাঁ, সে জানে। তাহলে তোমাকে ফিরিয়ে দেওয়ার কারণ? বিয়ে করে ফেলেছিল। তাহলে তো সে দুর্ভাগ্য, তোমার মতো মিষ্টি মেয়েকে হারিয়ে ফেলেছে। সে তো আমাকে কখনোই ভালোবাসেনি। নাম কি তার? বলতে পারবো না। ঠিক আছে, তার এমন একটা নাম দাও যেটাতে শুধু তুমি তাকে চেনো, শুধু তুমি তার এই ছদ্ম নামটি জানো। অলকানন্দ। নাইব এবার অলকানন্দা ফুলগুলোর দিকে তাকিয়ে বলল, তাহলে এই ফুলগুলো তার পছন্দের? হ্যাঁ। সাদা রংটিও তার পছন্দের? হ্যাঁ। তোমার প্রিয় ফুল কি? কাঠগোলাপ। দেখি বলো, কদিন পর নিজের প্রিয় ফুলের নাম নিয়েছো? আহির চোখে অশ্রু ভিড় করতে লাগলো। নাইব বলল, আগে নিজেকে ভালোবাসতে শেখো, তারপর তোমার ভালোবাসা তোমার হাতের মুঠোয় চলে আসবে। তুমি তো তার পছন্দের ভিড়ে ডুবে আছো। তোমার প্রথম কাজ এসব পছন্দ একেবারে ভুলে না গিয়ে তোমার পছন্দগুলো সেখানে জায়গা দেওয়া। আহি মলিন মুখে নাইবের দিকে তাকালো। নাইব এবার জিজ্ঞেস করলো, তোমার বারান্দায় বাগান আছে? হ্যাঁ। নিশ্চয়ই সব আলকানন্দার চারা লাগিয়ে রেখেছো? আহি ক্ষীণ কণ্ঠে বলল, হ্যাঁ। কাল নার্সারিতে গিয়ে গোলাপ আর কাঠগোলাপের চারা এনে লাগিয়ে দেবে। বাসার ছাদেও একই গাছ লাগাবে, আলকানন্দার পাশাপাশি, যাতে কাঠগোলাপেরও জায়গা হয়।
নাইব উঠে গিয়ে কোথা থেকে কিছু কৃত্রিম কাঠগোলাপ এনে সামনে থাকা টেবিলের উপর ছড়িয়ে দিল। আহি তা দেখে মুচকি হাসল। নাইব এবার বলল, তোমার ভালোবাসার গল্পটা শোনাও আমাকে, আমি ভীষণ আগ্রহী। আলকানন্দাকে কখন দেখেছো, কখন বুঝেছো তুমি তাকে ভালোবাসো? তোমার সব অনুভূতি আজ শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে শোনাবে। আহি চোখ বন্ধ করলো। তার মনে পড়ে গেল সেই বৃষ্টি ভেজা সকাল, ভেজা সাদা শার্টের সেই আফিফের শ্রান্ত চেহারা, তার এলোমেলো চুল, তার নাম না জানার অনুভূতি, তার বাঁকা ছবিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, প্রথম তার স্কেচ করা, সেই স্কেচ বানিয়ে দেওয়ালে টাঙিয়ে রাখা, টিফিনের টাকা জমিয়ে তার জন্যে ডায়েরি কেনা, রাস্তায় বসে তাকে প্রথম সেই ডায়েরিতে স্থান দেওয়া, প্রতি সপ্তাহে আফিফকে দেখে বাসায় এসে আফিফের স্কেচ করে অনুভূতির কথাটাও ডায়েরিতে লেখা, আফিফকে দেখে প্রথম নামাজ ধরা, প্রতিদিন তার পিছু নেওয়া, ঝড় ঝঞ্ঝা সব উপেক্ষা করে আফিফকে এক নজর দেখার জন্যে কখনো ওর বাসার সামনে, কখনো বা এক কোমর পানি ঠেলে চারুশিল্পে ক্লাস করতে যাওয়া, আফিফের খাওয়া আর স্পর্শ করা প্রতিটি বস্তু সংগ্রহে রাখা, আফিফের খাওয়া আর স্পর্শ করা প্রতিটি বস্তু সংগ্রহে রাখা, তার ছেঁড়া স্যান্ডেলটি এখনো যত্নের সাথে বক্সে তুলে রাখা, আফিফের জন্য ভাস্কর্য বানানো, এরপর তাকে বেনামি চিরকুট দেওয়া, তার সাথে বন্ধুত্ব করতে চাওয়া, আফিফের এক্সিবিশনে তার ছবি আঁকা, পরবর্তীতে তাকে দেখতে না চেয়ে সেই কার্ডের কালো বাটনে চাপ দেওয়া, আফিফের পারিবারিক জটিলতা, তারপর 2.5 বছর পর পদ্মকে ভালোবেসে বিয়ে করা, সেই বর্ষার রাতে তার ব্রেইন স্ট্রোক করা। আহি প্রতিটি অংশ নাইবকে শোনালো। নাইব সব শুনে স্থির দৃষ্টিতে আহির দিকে তাকিয়ে আছে, আর আহি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রুমটি নিরিবিলি থাকায় আহির সব কথাই রাদের কানে পৌঁছিয়েছে। আহি কথা বলা শেষ করেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। নাইব এবার সামনে এসে রাদের দিকে তাকালো। নাইবকে দেখে রাত তার চোখ মুছতে লাগলো। নাইব দীর্ঘশ্বাস ছেড়ে আহিকে বলল, মিস, তুমি বাইরে গিয়ে বসো। আহি বাইরে যেতেই নাইব রাতকে উদ্দেশ্য করে বলল, আপনি কাল সকালে মিস ওয়াশিকা আমাকে কাছে নিয়ে আসবেন। আমি চেম্বারে তার ট্রিটমেন্ট করব না, অন্য জায়গায় যেতে হবে। আমার মনে হচ্ছে তার রিকভার করতে অনেক সময় লাগবে। এটাকে আমরা ভালোবাসা বলতে পারি না। এটা ভালোবাসা হলে তাকে এখানে আনতেই হতো না। এটা আমাদের ভাষার রোগ, সাধারণের ভাষায় আসক্তি। নেশা ছাড়াতে যেমন অনেক সময় লাগে, তেমনি তার অতীত থেকে তাকে বের করতে অনেক সময় লাগবে। তার মধ্যে যুক্ত আছে তার পারিবারিক জটিলতা। নিশ্চয় আপনি তার ভালো বন্ধু, তাই আপনি এমন অবস্থায় তার পাশে আছেন। সাজেস্ট করব তাকে নিয়ে ঘুরতে যান। আপাতত সেই ছেলেটার কাছ থেকে মিস ওয়াশিকার দূরত্ব রাখতে হবে। রাত বলল, ওরা একই সাথে মাস্টার করেছে, আর আমি অন্য ডিপার্টমেন্টে। সেকশন থাকলে চেঞ্জ করার ব্যবস্থা করুন। আর 1 বছর অনেক সময়, যার জন্য মিস ওয়াশিকার এমন পরিণত। সে কিন্তু এসব জানে, আর সে জানে, তাই মিস ওয়াশিকা আরও বেশি কষ্ট পাচ্ছে। না জানলে তাকে ফেস করতে এত কষ্ট হতো না, কিন্তু আমার মনে হয় তাকে ফেস করতে হবে। দূরত্ব রাখাটা ঠিক হবে না। রাত বেরিয়ে আসতেই আহি রাতের কাছে এসে বলল, ডক্টর কি বলেছে? আমি সুস্থ হয়ে যাব তো? রাত শুকনো হেসে আহির গালে আলতো হাত রেখে বলল, তোকে আমি সুস্থ করেই ছাড়বো। এখন শুধু মন পরিবর্তন করিস না। মাস্টার নাইব কাল তোর সাথে আবার দেখা করবেন। উনি যা যা বলবেন তোকে তা তা মেনে চলতে হবে, আর কালকে ক্লাস করতে হবে না। আহি রাতের হাত শক্ত করে ধরে কাপা কণ্ঠে বলল, আমি আফিফকে এখনও সেভাবেই ভালোবাসি, যেমনটা আগে ভালোবাসতাম। ডক্টর নাইবকে যখন আমি সব বলছিলাম, মনে হচ্ছিল আফিফ আমার পাশে আছে। আমি হাত বাড়ালেই ওকে ছুঁয়ে দিতে পারবো। রাত আহির হাতটা নিজের বুকের উপর রেখে বলল, আপাতত আমাকে ছুঁয়ে দে, মনে করিস না এসব। চল এখন ফুচকা খাওয়াবো তোকে, ঠিক আছে? আজ রাত 9টা পর্যন্ত রিক্সা নিয়ে রাতের শহর দেখব। আহি রাতের হাত ধরে বলল, আমার সমুদ্র দেখতে ইচ্ছে করছে। পতেঙ্গা যেতে যেতে অনেক রাত হয়ে যাবে, আর এত রাতে সুন্দরী মেয়ে নিয়ে আমি যেখানে সেখানে যেতে পারবো না। আর হ্যাঁ, আমি কিন্তু বডি বিল্ডার নই।
আহি মুচকি হেসে রাতের গাল টেনে দিল। এরপর রাতে ঘোরাঘুরি করে বাইরে খাওয়া দাওয়া সেরেই আহি বাসায় ফিরল। সকাল সকাল কলিং বেল বাজতেই আহি নিচে নেমে এলো। বনিয়া খালা দরজা খুলতেই দেখলেন রাত দাঁড়িয়ে আছে। আহি বলল, তুই? রাত হাতে থাকা বড় একটা পলিথিনের ব্যাগ নিয়ে ভেতরে ঢুকলো। আহি জিজ্ঞেস করলো, কি এগুলো? তোর বারান্দায় নিয়ে চল। আহি রাতকে নিজের ঘরে নিয়ে এলো। রাত প্রথম আহির ঘরে ঢুকেছে। পরিপাটি ঘর, আশেপাশে কাগজ দিয়ে মোড়ানো ক্যানভাস মেঝেতে রাখা। রাত এক নজর আহির দিকে তাকিয়ে বারান্দায় চলে এলো। বারান্দায় আসতেই রাত ভ্রুকুচকে আহির দিকে তাকালো। আহি মাথা নিচু করে নিল। রাত আহির বারান্দায় বসে পড়ল। নিজ হাতে অলকানন্দা গাছগুলো সরিয়ে 2 টবে ভাগ করে লাগালো। বেশিরভাগই ফেলে দিল। আহি আটকাতে যাবে তখনই রাত বলল, আজ থেকে আমার কথা শুনতে তুই বাধ্য। আহি চুপ করে রইল। রাত এবার নতুন করে মাটি দিয়ে টবগুলোতে কাঠগোলাপের ডাল আর চারা রোপণ করে দিল। চুনিও মনোযোগ দিয়ে রাতের কাজ দেখছে। রাত চুনিকে দেখে বলল, পানি নিয়ে আসো, গাছে দেব। চুনি বাধ্য মেয়ের মতো এক মগ পানি আনলো। রাত নতুন চারাগুলোতে পানি ছিটিয়ে দিল। এরপর হাত মুখ ধুয়ে চলে যেতে নেবে তখনই আহি বলল, নাস্তা করবি না? বাইরে করব। চল একসাথেই করি, এমনিতেই তো বেরোতে হবে। তাহলে তৈরি হয়ে নে, বাইরেই করি। আহি ভালো একটা জামা পরে বেরিয়ে এলো। রাত আর আহি ছোট একটা রেস্তোরাঁয় সকালের নাস্তা সেরে ফুটপাত ধরে অনেকক্ষণ হাঁটলো। আহি রাতের হাত ধরে রেখেছে। রাত আহির দিকে তাকিয়ে আছে। আহি বলল, তুই আমার জন্য এত কিছু কেন করছিস? রাত মনে মনে বলল। ভালোবাসি তাই। আহি রাতের দিকে তাকাতেই রাত বলল, তোর জন্য আমি অনেক কিছুই করব, কিন্তু কারণ বলবো না। শুধু এইটুকু মাথায় রাখিস, আমি তোর মুখে হাসি দেখতে চাই। বন্ধুর মুখে হাসি দেখলেই ভালো লাগে। বিপদে তো বন্ধুরাই পাশে থাকে। আহি আর রাত নাইবের চেম্বারে আসতেই নাইব উঠে দাঁড়ালো আর বলল, তোমাদের অপেক্ষায় ছিলাম। আহি বলল, আমরা কোথায় যাচ্ছি? একটা পার্কে যাচ্ছি। নাইব আহির সাথে বাটারফ্লাই পার্কে চলে এলো। রাতও তাদের সাথেই আছে, কিন্তু সে কিছুটা দূরত্ব রেখেছে। নাইব আহিকে নিয়ে ঝিলের পাশে এসে বসলো। আহি এক দৃষ্টিতে ঝিলের অস্বচ্ছ পানির দিকে তাকিয়ে আছে। নাইব আহির দিকে ঘুরে বসে বলল, কাল সারা রাত আমি অনেক ভাবলাম। ভেবে একটাই উত্তর বের হলো, তোমার সেই আলকানন্দ সেই কার্ভের প্রত্যুত্তরে ব্ল্যাক বাটনে চাপ দিয়েছিল, কিন্তু জানতো না তোমার আসক্তি কোন পর্যায়ে পৌঁছে গিয়েছিল। পয়েন্ট 1, সে তোমার চিরকুট পেয়েছে। তোমার ভবিষ্যতে সে চিরকুট দেখে কখনোই বিরক্ত হয়নি। সেই চিরকুটগুলো পড়ার সময় তুমি তার ঠোঁটে অদৃশ্য হাসি দেখেছিলে। এমনকি সে এক্সিবিশনে তোমার কথায় অংশ নিয়েছিল আর তোমার দেওয়া ছবিও এঁকেছিল। এই পয়েন্ট থেকে একটা বিষয় পরিষ্কার, সে তোমাকে পছন্দ করত। হয়তো সে এটা নিজেও বুঝতে পারেনি, নয়তো অন্য কোনো কারণ হতে পারে। দ্বিতীয় পয়েন্ট, তুমি তাকে এক জোড়া স্যান্ডেল কিনে দিয়েছিলে, আর সেই জোড়া সে সবসময় পায়ে দিয়ে আসতো। এর 2টা কারণ থাকতে পারে। 1, সে তোমার দেওয়ার জিনিসটা আগলে রেখেছে। 2, তার আসলে আর্থিক অবস্থা ভালো ছিল না। তৃতীয় পয়েন্ট, তার অ্যাক্সিডেন্টের পুরো খরচ তোমার মা দিয়েছিল। এই পয়েন্টটা হয়তো তাকে বুঝিয়ে দিয়েছে তোমাকে ভালো রাখা তার সামর্থ্যের মধ্যে নেই। আহি মাথা নেড়ে বলল, আমি তোকে চেয়েছিলাম, তার কাছ থেকে অন্য কিছু চাইনি। সেটা তো শুধু তুমি জানো, সে তো জানে না। তবে এটা একটা সম্পর্কে বাধা হওয়ার মুখ্য কারণ নাও হতে পারে। তার পারিবারিক অবস্থা শুনে মনে হচ্ছে তোমাকে তার জীবনে না আসতে দেওয়ার কারণ পদ্মের প্রতি ভালোবাসা কখনোই ছিল না, অন্য কোনো কারণ আছে। হয়তো পদ্মা তার জীবনে তখন এসেছে যখন সে ধরে নিয়েছিল তুমি তার জীবনে কোথাও নেই। তোমাকে মনে রাখাটাই তার জীবনের ব্যর্থতা বা সার্থকতা। আমি আপনার কথাটা বুঝতে পারছি না। আচ্ছা, অলকানন্দের কথাটা না হয় বাদ দাও, আসি তোমার বিষয়ে। তোমার এই ইমোশনসগুলো কখন তোমাকে আঘাত করে? যখন আমি একা থাকি, নিজের ঘরে থাকি, সেই ঘরে বসেই তো ডায়েরি লিখতাম। ভাস্কর্যটাও সেখানে ছিল, তার ছবিও এঁকেছি সেখানে বসে।
এটা তোমার ভুল ধারণা ওয়াশিকা। যদি তোমার ঘরটাই তোমাকে ইমোশনাল করার পেছনে দায়ী থাকতো তাহলে তুমি ইউকে গিয়ে একটু সিচুয়েশন থাকতে না। তাহলে এর জন্য দায়ী আমার মন। আমি মনকে কিভাবে হারাবো? এটা তোমার অতিরিক্ত ভালোবাসা। ভালোবাসার একটা সীমা আছে, সীমা ছাড়িয়ে গেলে ওটাকে ভালোবাসা বলা যায় না। তুমি অনেক ধৈর্যশীল, তোমার মন মানসিকতা ভালো। নয়তো তোমার এই সীমাহীন ভালোবাসার সাইড ইফেক্ট কি জানো? কি? এই সাইড ইফেক্ট হলো তুমি পদ্মের জীবনের একটা অভিশাপ। তুমি নিজের নিয়ন্ত্রণ হারালেই পদ্মের জীবনের ঝড় নেমে আসবে। আহি বিচলিত হতেই নাইব বলল, রিল্যাক্স ওয়াশিকা, আমি তোমাকে আয়না দেখাচ্ছি। তোমার আয়নায় তুমি সাদা মনের মানুষ, তাই তোমার আসক্তিকে নিয়ন্ত্রণ করে রেখেছো। যেমন সিগারেট আসক্ত অনেক মানুষ সন্তানকে জন্য নিজের আসক্তিকে নিয়ন্ত্রণ করে, বাইরে গিয়ে সিগারেট খেয়ে আসে, প্যাকেটগুলো বাচ্চাদের কাছ থেকে দূরে রাখে যাতে তার সন্তানের কোনো ক্ষতি না হয়। তুমিও ঠিক তেমনি। পদ্মকে তুমি ভালোবাসো বলেই তুমি তোমার অনুভূতি আড়াল করে রেখেছো। তুমি বাইরে এসে একা একা বসে কাঁদছ, তাদের একসাথে দেখলে খেতে পারো না। তোমার অস্থির লাগে, এসব তোমাকে দুর্বল করে দিচ্ছে। তোমার আসক্তিকে নিয়ন্ত্রণ করতে হবে একদম মাথা ঠান্ডা রেখে। আমি তোমাকে কিছু এক্সপেরিমেন্ট করতে দেব। রাতকে ডেকে আনো, তোমাদের দুজনকেই শুনতে হবে। আহি রাতকে ডেকে আনতেই নাইব বলল, ওয়াশিকার ভালোর জন্য কিছু এক্সপেরিমেন্ট করতে হবে। রাত ভ্রুকুচকে বলল, কেমন এক্সপেরিমেন্ট? ট্যুর। আহি অবাক দৃষ্টিতে নাইবের দিকে তাকালো। নাইব আহিকে আশ্বস্ত করে মুচকি হেসে বলল, 7 দিনের এক্সপেরিয়েন্ট। তোমরা বন্ধুরা মিলে একটা ট্যুর দেবে এবং সেখানে অবশ্যই যাতে পদ্মা আর সেই ছেলেটি উপস্থিত থাকে। 7 দিনে 7টি ভাগ্যের রিপোর্ট আসবে। ওয়াশিকা কি অনুভব করছে, ও কি পরিমাণ দুর্বল হচ্ছে, ওর নিয়ন্ত্রণ ক্ষমতা কতটুকু, এটাই এক্সপেরিমেন্টের বিষয়। রিপোর্ট আমি রাদের কাছ থেকে নেব। রিপোর্ট অনুসারে আমি তোমাকে মেডিসিন দিতে পারবো। এখন আমি কিছুই করতে চাচ্ছি না, কারণ তুমি নিজেকে আড়াল করে রেখেছো। তোমাকে সত্যের মুখোমুখি হতে হবে, সিচুয়েশনটা ফেস করতে হবে। এখন তুমি যতই পালাতে থাকবে ততই তোমাকে অতীত জাকড়ে ধরবে। তুমি সত্যটা মেনে নিয়ে এর মুখোমুখি হও, দেখবে ধীরে ধীরে তোমার কাছে সব সহজ হয়ে যাবে। আহি রাতের দিকে তাকালো। নাইব এবার বলল, তোমাকে আজ বাইরে এনেছি, একটা জিনিস লক্ষ্য করেছো? আহি জিজ্ঞাসু দৃষ্টিতে নাইবের দিকে তাকালো। নাইব বলল, তোমার চোখে এক বিন্দু অশ্রু ভিড় করেনি, কিন্তু কাল তুমি কান্না করেছো। এর কারণ কি? কি? 4 দেওয়ালে আটকে থেকে তুমি ওকে ভুলতে পারবে না। বাইরে বের হও, ঘোরো, বাসায় বসে থেকো না। ক্লাস শেষ বাইরে বসে ছবি আঁকো, ক্রিয়েটিভ কাজে যোগ দাও, লাইব্রেরিতে গিয়ে পড়ো, শপিং করতে যাও, যা ইচ্ছে করো, কিন্তু 4 দেওয়ালের বাইরে বের হয়ে করো। আপাতত এটাই সাজেস্ট করব। আর এক্সপেরিয়েন্ট যত দ্রুত সম্ভব করে ফেলো। নাইব কথাগুলো বলেই আহি আর রাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আহি রাদের হাত ধরে বলল, এক্সপেরিমেন্টটা করা কি খুব জরুরি? হ্যাঁ, অবশ্যই। আফিফ কি আমাদের সাথে বাইরে যেতে চাইবে? না, কিন্তু পদ্মের কারণেই ও যেতে বাধ্য হবে। এখন পুষ্পকে বলেই সব ঠিক করতে হবে। আহি ব্যস্ত কণ্ঠে বলল, পুষ্পকে বলিস না যে এআরই আফিফ। আরে কখনো বলবো না। রাত আহির হাত আলতো ছুঁয়ে দিয়ে বলল, আমি তোকে কারো কাছে হারতে দেব না। তোকে সব জয় করতে হবে, আবেগ, কষ্ট সব। শুধু ভালোবাসাটাই অসমাপ্ত থেকে যাবে, তাকে জয় করা কখনোই সম্ভব না। জীবনে কিছু না কিছু অপূর্ণ থেকে যায়। আহি দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, যদি সব জয় করতে পারতাম। মিসেস লাবণী এবং রিজওয়ান কবির আজই দেশে ফিরেছেন। বাসায় ঢুকতেই আহিকে দেখে তারা দুজন অবাক হলেন। আহি বাগানে বসে চুনিকে ইংরেজি শেখাচ্ছে। রিজওয়ান কবির বললেন, নতুন কাজ নিয়েছো নাকি? হ্যাঁ বাবা, ভাবছি এভাবেই সময় পার করব। ভালো, তাজওয়ারের অফিসে গিয়েও বসতে পারো, কাজ শিখতে পারো। আফটার অল, বিয়ের পর তোমাকে সেই বিজনেসটা সামলাতে হবে। আহি ভ্রুকুচকে বলল, সরি, আমি কারো বিজনেস সামলাতে পারবো না। যা করব নিজের জন্য করব। ওটা তোমারই বিজনেস। আহি বিরক্ত মুখে রিজওয়ান কবিরের দিকে তাকাতেই মিসেস লাবণী বলল, আহা, এসেছি একটু বিশ্রাম নেই। তোমার বাবা
মেয়ের বাগবেতনটার জন্য অনেক সময় পড়ে আছে। মিসেস লাবণী আর রিজওয়ান কবির চলে যেতেই চুনি চাপা স্বরে বলল, আফা একটা ইংরেজি কও তো। কিসের? একটা ডাইনি আইসা বুইরা খাটাসের মাথা খাইছে, এখন বুইরা খাটাস খালি ঘ্যানর ঘ্যানর করে। আহি চোখ ছোট করে বলল, বুইরা খাটাসটা কে? বড় সাহেব। চুনি কথাটি বলেই দাঁত দিয়ে জিহ্বাই কামড় খেয়ে বলল, আফা বইলা দিও না, আমারে আবার বিয়া দিব না। আম্মা তো কইছে বড় সাহেব বিয়া দিলে ধুমে ধামে আমার বিয়া হইব। ওই যে টিভিতে দেখায় বউ এত লম্বা গহনা গলায় ঝুলাইয়া রাখে, চারপাশে বাতি জ্বলে, টুসটাস বাতি ফুটে, জামাই আসে ঘোড়ায় চড়া। আহা কি সুন্দর বিয়া। তুমিও সেভাবেই বিয়ে করবে নাকি? হ আফা, বহুত শখ আমার, কিন্তু আমার কি টাহা আছে? আম্মাই তো কয় ওভাবে আমাগো বিয়া হয় না। আহি চুনির থুতনিতে হাত রেখে বলল, তোমার বিয়ে ওভাবেই হবে। সত্যি আফা? একদম সত্যি। এখন কও তো ডাইনি ইংরাজি কি হইব? উইচ। আজকে থেকা কমু উইচ কাম ইট বুইরা খাটা শেড। আহি শব্দ করে হাসলো আর বলল, তোমার এই ইংরেজির ভাঙচুরগুলো আমার শুধরে নিতে ইচ্ছে করে না। খুব ভালো লাগে শুনতে। আরো দু একটা কমু। ভালো। মিস চাঁদনি শাদির দুমদাম সাউন্ড ভেরি বিউটিফুল ইদার উদার। আহি মুখ চেপে হাসছে। চুনির সাথে গল্প করেই আহির ভালো সময় কাটছে। ডাক্তার নাইবের পরামর্শে কাজ দিচ্ছে ভালোই। গোসল সেরে আয়নার সামনে এসে দাঁড়ালো পদ্ম। আফিফ বিছানায় বসে ফাইল দেখছে। পদ্ম তার ভেজা চুল ঝাঁকাতেই পানির ছিটে আফিফের মুখে এসে পড়ল। আফিফ পদ্মের দিকে তাকাতেই পদ্ম লাজুক হাসলো। আফিফ ভ্রুকুচকে বলল, হাসছো কেন? পদ্ম আফিফের কথায় ঠোঁট ফুলিয়ে তার দিকে ফিরে বলল, আনরোমান্টিক পর একটা, আপনি কিছুই বোঝেন না। আফিফ মুচকে হেসে পদ্মের দিকে হাত এগিয়ে দিতেই পদ্ম আফিফের কোলে এসে বসে পড়ল। আফিফ ভ্রুকুচকে বলল, বেশি রোমান্টিক হয়ে যাচ্ছ মনে হচ্ছে। একটা কথা বলি। বলো। বিয়ের পর আমরা তো হানিমুনে যাইনি। গিয়েছিলাম তো। কোথায়? কক্সবাজার গিয়েছিলাম, তাও আবার আপনার কাছে। তখন চাকরি তো ছিল না, এখন চাকরি হয়েছে, আমরা খুব শীঘ্রই আবার যাব। পদ্ম অভিমানী সুরে বলল, 4 বছর সংসার করেছি, শহর আর গ্রামের বাইরে আমি কোথাও পা রাখিনি। তোমার ইচ্ছে পূরণ করতে পারছি না, তাই সরি। একটু অপেক্ষা করো পদ্মফুল। পুষ্প ফোন করেছিল, বলেছে একসাথে ঘুরতে যাবে। কোথায়? কক্সবাজার। তুমি তো গিয়েছিলে ওখানে। আপনি বুঝতে পারছেন না, আমি পুষ্প আহি আমরা তো কখনো একসাথে যাইনি। আমার খুব ইচ্ছে ফ্রেন্ডদের সাথেই কিছুদিন ঘুরবো, কিন্তু তখন বয়স কম ছিল, মা অনুমতি দেয়নি। এখন যদি আপনি সহ যান তাহলে তো হলোই, আমাদের হানিমুনও হবে, ফ্রেন্ডদের সাথে ঘোরাও হবে। আফিফ কিছু বলতে যাবে তখনই পদ্ম অনুনয়ের সুরে বলল, প্লিজ না করবেন না, আমি সত্যি যেতে চাই, আমারও তো ইচ্ছে হয় ঘুরতে। আফিফ পদ্মের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, অফিস থেকে ছুটি নিতে হবে। নিতে হবে না, আপনার কোম্পানিতে এমপ্লয়ীদের শরৎকালীন ছুটি দেয়, ওটাতেই আমরা যাচ্ছি। তোমাকে কে বলেছে শরৎকালীন ছুটি আছে? আহি বলল। ও কিভাবে জানে? সেটা তো আমি জানি না, হয়তো খোঁজ নিয়েছে। আর ওর বাবা তো অনেক বড় ব্যবসায়ী, হয়তো সব কোম্পানিতেই দেয়। আফিফের মনে খটকা লাগলো। আহিকে ইচ্ছে করে এমন সময়ে যাওয়ার পরিকল্পনা করছে যাতে আফিফও উপস্থিত থাকতে পারে, নাকি পদ্মের জন্যেই সে খোঁজ নিয়েছিল। বিকেলে রাত আর আহি রিক্সা নিয়ে ঘুরছিল। হঠাৎ একটা গাড়ি তাদের রিক্সার সামনে এসে থামলো। আহি ভ্রুকুচকে গাড়িটির দিকে তাকালো। তখনই গাড়ি থেকে বেরিয়ে এলো তাজওয়ার খান। সে রিক্সার কাছে এসে আহিকে টেনে নামালো। রাত তেড়ে এসে পড়ল। এসব কেমন অসভ্যতা? তাজওয়ার শীতল কণ্ঠে বলল, অসভ্য লোকের প্রেমিকাকে নিয়ে সভ্য মানুষের উন্মুক্ত ঘোরাফেরা খুব একটা সভ্যতার লক্ষণও নয়। তাজওয়ার আহিকে টেনে নিজের কাছে এনে বলল, পাবলিক প্লেসে তোমাকে বাজেভাবে স্পর্শ করলে নিশ্চয়ই তুমি খুশি হবে না।
তাজওয়ারের কথা শুনে রাতের হাত মুঠো হয়ে গেল। আহি করুণ দৃষ্টিতে রাতের দিকে তাকালো। তাজওয়ার বলল, সুইট হার্ট, গাড়িতে ওঠো। রাত আহির হাত ধরে বলল। আহি চল। তাজওয়ার দাঁতে দাঁত চেপে বলল, আহির হাত ছাড়ো, নয়তো পৃথিবীতে মানুষ হিসেবে তোমার পরিচয় আর থাকবে না। রাতও দাঁতে দাঁত চেপে বলল। কি করবি তুই? তাজওয়ার তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তুই বেশি কিছু না, তোমাকে আত্মাদের জগতে পাঠিয়ে দেব, ভূত হয়ে যাবে, ভূত। তাজওয়ার বিশ্রীভাবে হাসলো। আহি রাতের হাত ছাড়িয়ে নিয়ে বলল, রাত তুই যা। আমাদের বন্ধুত্ব দেখে অনেকে মনে করে অন্য কিছু। সবাই তো আর বন্ধুত্বের সীমারেখা জানে না। একসাথে ঘুরলেই যে প্রেমিক প্রেমিকা হয় না, এটা এমন কুৎসিত মনের মানুষকে বোঝাতে পারবো না আমি। তুই যা রাত, শুধু শুধু ঝামেলা করিস না। রাত আহির কারণে যেতে বাধ্য হলো। রাত আহির কারণে যেতে বাধ্য হলো। রাত চলে যেতেই আহি তাজওয়ারের দিকে তাকিয়ে বলল, এবার আমার হাতটা ছাড়ো। তাজওয়ার আহির হাত ছাড়তেই আহি রাস্তার পাশ থেকে একটা ইট কুড়িয়ে এনে তাজওয়ারের গাড়ির গ্লাসে ছুঁড়ে দিল। সাথে সাথেই পিছনের গ্লাসটা ভেঙে গুঁড়ো হয়ে গেল। ড্রাইভারও তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে এলো। আহি বাঁকা হেসে আরেকটা ইট উঠিয়ে সামনের গ্লাসটিও ভেঙে দিল। তাজওয়ার রাগী দৃষ্টিতে আহির দিকে তাকিয়ে রইল। আহি তাজওয়ারের মুখোমুখি দাঁড়িয়ে বলল, ডিয়ার উডবি হাব্বি, আমি তোমার ভাঙা গাড়িতে উঠতে পারবো না, তবে তুমি যদি চাও আমরা একসাথে যেতে পারি। আহি একটা রিক্সা দেখিয়ে বলল, ওই যে রিক্সা দেখছো, ওটাই করে। অনেক তো গাড়ি চালিয়ে আমাকে শহর ঘুরিয়ে দেখিয়েছো, এবার রিক্সা চালিয়ে আমাকে বাসা পর্যন্ত দিয়ে আসো। ও আই হেট দিস আহি। আহি গালে হাত দিয়ে বলল, তাহলে ভ্যান গাড়ি চালাবে? আচ্ছা চলো, আমরা লোকাল বাসে উঠি। তুমি দাঁড়িয়ে থাকবে আর আমি বসে বসে তোমার দিকে তাকিয়ে থাকবো। তুমি ধাক্কা খাবে আর আমি সিনেমা দেখবো। সিনেমার নাম হবে বিজনেস টাইকুনের একদিনের লোকাল বাস। আহি কথাটি বলেই শব্দ করে হাসল। তাজওয়ার তার ড্রাইভারকে বলল, এখনই আর একটা গাড়ি নিয়ে আসতে বলো। আহি বলল, উফ, আমি থাকতে তুমি গাড়িতে উঠতে পারবে না মিস্টার খান। রাস্তায় ইট কিন্তু আরও আছে। তাজওয়ার বলল। যাও তুমি যেখানে যাওয়ার, আমি আটকাচ্ছি না। আহি হেসে বলল, তাজওয়ার খান দেখছি তার প্রেমিকার চেয়ে বিলাসিতাকেই বেশি ভালোবাসে। একদিন কি আমার আবদার রাখা যায় না? ইয়েস আহি, আই লাইভ মাই রেপুটেশন। আমি তোমার জন্য রিক্সা চালাতে পারবো না, কিন্তু তুমি চাইলে লাখের বেশি রিক্সা কিনে তোমার নামে লিখে দিতে পারবো। আহি এবার শান্ত কণ্ঠে বলল, আমি সেই প্রেমিকের প্রেয়সী হতে চাই যে আমার নামে টাকা নয় হৃদয় লিখে দিবে। জীবনের পাতা উল্টাতেই কেটে গেল 3 সপ্তাহ। এরই মধ্যে প্রকৃতি ছেয়ে গেছে স্নিগ্ধ শীতল গন্ধ বহে। শিউলি তলা ভরে গেছে শুভ্র পুষ্পমালায়। পথে পথে উকিঝুঁকি দিচ্ছে কাশফুল। আর শুভ্র মেঘের ফাঁকে নীল আকাশের পানে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে এক ভাবুক মন। আজ আহিদের পরীক্ষা শেষ। সে ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে দেখল রাত আকাশের দিকে তাকিয়ে আছে। আহি সন্তর্পণে রাতের কাছে এসে তাকে ভয় দেখানোর জন্যে জোরে বলে উঠল। ভাউ। রাত বাঁকা চোখে আহির দিকে তাকালো। আহি মুখ ফুলিয়ে বলল, একটু ভয় পাবি না? তোর কি মনে হয় আমার হার্ট দুর্বল? আহি মুখ বাঁকালো। পরক্ষণেই ঠোঁটে হাসি ঝুলিয়ে প্রসঙ্গ পাল্টে বলল, আমরা তাহলে এই সপ্তাহে ট্যুরে যাচ্ছি। রাত মাথা নাড়তেই তার সামনে আফিফকে দাঁড়িয়ে থাকতে দেখল। আহির মনোযোগ সেদিকে না যাওয়ার জন্যে রাত আহির হাত ধরে তাকে ক্যাম্পাসের বাইরে নিয়ে এলো। তারপর তাড়াতাড়ি একটা রিক্সা ঠিক করে আহিকে নিয়ে উঠে পড়ল। আহি বলল, এত হুড়োহুড়ি করছিস কেন? তোকে নিয়ে ভেলপুরি খেতে যাব। আহি রাতের গাল টেনে দিয়ে বলল, তোকে নিয়ে ভেলপুরি খেতে যাবো? এদিকে আফিফ ক্যাম্পাস থেকে বেরিয়ে আহির যাওয়ার পানে তাকিয়ে রইল। আয়নার সামনে এসে দাঁড়ালো আহি। ছোট একটা কালো টিপ পড়ল কপালে। ড্রেসিং টেবিলের উপর রাখা একটা অলকানন্দা ফুল চুলের সাথে ক্লিপ দিয়ে আটকে দিল সে। এরপর ফোন হাতে নিয়ে মেসেজ বক্সে ডাক্তার নাইবের শেষ মেসেজটির দিকে তাকালো, যেখানে লেখা আছে,
আজ তুমি সেভাবেই নিজেকে সাজাবে যেভাবে এতদিন তুমি অলকানন্দের জন্য নিজেকে সাজাতে চেয়েছিলে। আজ কোনো বাধা নেই, আজই যেন অলকানন্দের জন্য তোমার নিজেকে শেষ সাজানো হয়। এরপর আর কখনোই তুমি নিজেকে তার জন্য সাজাবে না। আহি মেসেজটি পড়ে আবার আয়নার দিকে তাকালো। তার ঠোঁটে ফুটে উঠল মিষ্টি হাসি। সাদা শাড়ি পরেছে সে। আহি আজ ঠিক সেভাবেই সেজেছে যেভাবে এক্সিবিশনের আগে আফিফের ছবির জন্যে নিজেকে সাজিয়েছিল। আলতা রাঙা হাতটি আয়নার সামনে এনে রাখলো আহি। হঠাৎ তার কানের কাছে ফিসফিস করে সেই পরিচিত কণ্ঠস্বর বলে উঠল, অলকানন্দা, ভীষণ সুন্দর লাগছে তোমাকে। আহি মিষ্টি হেসে বলল, তোমার পদ্ম ফুল থেকেও? ওপাশ থেকে কোনো উত্তর এলো না। আহি এবার পাশ ফিরে দেখল কেউ নেই। আহির চোখ ভিজে গেল। সে বুকে হাত রেখে বলল, আমি এই এক সপ্তাহ তোমাকে তোমার পদ্ম ফুলের সাথে কিভাবে দেখবো আফিফ, কিভাবে দেখবো আফিফ, এখনই ভাবতে আমার দম বন্ধ হয়ে আসছে। ডক্টর নাইব কেন এমন এক্সপেরিমেন্ট করতে বলেছে আমি জানি না, কিন্তু তোমাকে আমার ভুলতে হবেই, নয়তো আমি পাগল হয়ে যাব। আহি ব্যাগ নিয়ে বাসের জন্য স্টেশনে এসে দাঁড়ালো। এখানেই সবাই আসবে। আহি রাতকে ফোন দিতেই দেখলো একটা রিক্সা স্টেশনের সামনে এসে থেমেছে। এদিকে রাত ওপাশ থেকে কল রিসিভ করে জানালো রাস্তায় জ্যাম, তাই দেরি হচ্ছে। রাদের সাথে কথা বলে আহি তার ফোনটা ব্যাগে ঢুকিয়ে সামনে তাকিয়ে দেখলো যেই রিক্সাটা থেমেছিল সেটাতে আফিফ আর পদ্ম। আফিফ রিক্সা থেকে নেমেই তাদের ব্যাগটাও নামালো। এরপর মানি ব্যাগ বের করতেই তার চোখ পড়ল আহির দিকে। আহিকে দেখে সেকেন্ড খানিকের জন্যে আফিফ থমকে গেল। আহিও আফিফের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ আহির মনে পড়ল ডাক্তার নাইবের সেই কথাটি, তুমি নিজের নিয়ন্ত্রণ হারালেই পদ্মের জীবনে ঝড় নেমে আসবে। আহির সাথে সাথেই মুখ ঘুরিয়ে নিল। চোখ বন্ধ করতেই তার চোখ ভিজে উঠল। তাই সে নিজেকে আড়াল করার জন্যে দ্রুত পদে স্টেশনের ভিতরে ঢুকে গেল। স্টেশন রুমটি কাচের গ্লাস দিয়ে ঘেরা। আহি বেঞ্চে বসে সেখান থেকে স্পষ্ট বাহিরের দৃশ্য দেখতে পাচ্ছে। সে দেখল আফিফ ভাড়া মিটিয়ে পদ্মের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। পদ্ম সেই হাত আলতোভাবে স্পর্শ করে রিক্সা থেকে নেমে পড়ল। আফিফ সাদা পাঞ্জাবি পরেছে আর পদ্ম পরেছে নীল রঙের সালোয়ার কামিজ। দুজনের এমন অমিল হওয়াটা অস্বাভাবিক কিচ্ছু না, কিন্তু আহির কাছে অস্বাভাবিক লাগছে। পদ্ম স্টেশন রুমে ঢুকে আহিকে দেখে বলল, বাহ, কি সুন্দর লাগছে তোকে। আফিফ ব্যাগটা চেয়ারে রেখে আহির দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি ফেরত দিল। আহি পদ্মকে জড়িয়ে ধরে বলল, তোকেও ভীষণ সুন্দর লাগছে। জানিস আহি, আমি তো আফিফকে অনেক কষ্টে রাজি করিয়েছি। উনি তো আসতেই চাচ্ছেন না। কেন? এর আগেও আমরা কক্সবাজার গিয়েছিলাম তো, তাই। ও আচ্ছা, তাহলে না আসলেই হতো, শুধু আমার বান্ধবীকে আমাদের সাথে পাঠিয়ে দিলেই চলতো। আফিফের মুখটা লাল হয়ে গেল। সে পদ্মকে বলল, তোমরা কথা বলো, আমি আসছি। আফিফ চলে যেতেই পদ্ম আহির হাত ধরে বলল, আহি, এভাবে বললি কেন? উনি মন খারাপ করেছেন। আমি এখন বিবাহিতা। বিয়ের পর মেয়েরা বর ছাড়া কোথাও যায় না। আহা, আমাদের আদর্শ পদ্ম বিবি। পদ্ম মুখ ছোট করে বলল। আফিফ রাগ করেছেন। আহি মনে মনে বলল, রাগ করলে করুক না, আমাকে তো অনেক কাঁদিয়েছে তোর বর, এখন সামান্য একটু রাগ নিতে পারবে না? আমি তো বছর ধরে তার দেয়া আঘাত মনে জমিয়ে রেখেছি, তার সত্য সামান্য এই কথা দ্বারাও মিটবে না। পদ্ম আহির হাত ঝাঁকিয়ে বলল, সত্যি উনি রাগ করেছেন। যা না, সরি বল না। আবার যদি যেতে না চান? আহি হেসে বলল, রাগ করলে আমার সাথেই করবে, তোর সাথে তো আর করবে না। তুই শান্ত হ, তোর বর তোকে কষ্ট দেবে না, দিলে আমাকেই দেবে। কিভাবে? আহি মৃদু হেসে বলল, ভুলে গেলি নাকি? সে আমার ক্লাসমেট, নোট দেবে না। ক্লাসে না গেলে আমি তো তার কাছে পড়া বুঝিনি, তখন আমাকে বুঝিয়েও দেবে না। তাই আমি ওনাকে বলবো তোকে পড়ায় হেল্প করার জন্য। আহি ব্যস্ত কণ্ঠে বলল, না, দরকার নেই। তখনই পুষ্প চলে এলো চেঁচাতে চেঁচাতে। পুষ্প স্টেশন রুমে ঢুকেই আহি আর পদ্মকে একসাথে জড়িয়ে ধরে বলল, পলিয়াপুর গেট টুগেদার।
আহি পুষ্পের কথায় মলিন মুখে বলল। লিনু তো নেই। পুষ্প বলল। হ্যাঁ রে, আমি লিনুকে ফোন করেছিলাম, বলেছিলাম আমরা ট্যুরে যাচ্ছি, আসতেও বলেছি, কিন্তু ও নাকি এখন খুলনায়। আহি মনে মনে বলল। মিথ্যে বললি কেন লিনু? জানি আমি আছি তাই আসছিস না। আর কত ঘৃণা করবি আমাকে? এক বিন্দু ভালোবাসা ভাগ্যে জুটছে না, উল্টো প্রিয় মানুষের ঘৃণা ফিরে পাচ্ছি। পদ্ম আহির হাত ধরে বলল। জানি না তোর আর নীলুর কি হয়েছে, আশা করি শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। আমরা কি এখন আর বাচ্চা আছি? এসব ছোটোখাটো ঝামেলা কথা বলে মিটিয়ে ফেলা যায়। আহি দীর্ঘশ্বাস ছাড়ল। তার একটু পরই রাত আর লাবিব স্টেশনে এসে ঢুকলো। গাড়িও কিছুক্ষণ পর ছাড়বে। লাবিব সবার ব্যাগপত্র হেল্পারকে দিচ্ছে, আর রাত পাশের দোকান থেকে শুকনো খাবার কিনছে। পুষ্প আর পদ্ম বাসে উঠে নিজেদের সিটে বসে পড়েছে। আহি রাদের জন্য দাঁড়িয়ে ছিল। রাত ইশারায় আহিকে বলল উঠে বসতে। আহি মাথা নেড়ে বাসে উঠতে যাবে, অমনি তার পা পিছলে গেল। আহি ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নেবে, আফিফ এসে আহির হাত ধরে ফেলল। আহি থতমত খেয়ে গেল। আফিফ চাপা স্বরে বলল। শাড়ি সামলাতে না পারলে পড়েছো কেন? আহি আফিফের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল। আমার ইচ্ছে, আমার শাড়ি আমি পরবো। আফিফ ভ্রুকুচকে তাকালো। আহিও বাসে উঠে পড়ল। রাত বাসে উঠতেই পুষ্প লাবিবের পাশের সিটে এসে বসে পড়ল। আহি বলল। তুই বসবি না? পুষ্প বলল। আমার লাবিবের সাথে কিছু কথা আছে। এরপর রাতকে উদ্দেশ্য করে বলল। রাত, তুমি আমার জায়গায় বসো আপাতত। রাত আহির পাশে বসতেই আহি রাতের দিকে তাকালো। তাদের পাশাপাশি সিটেই পদ্ম আর আফিফ বসেছে। রাত আহির চোখের দিকে তাকিয়ে পড়ল। তোর এয়ার এখানেই আছে, তুই এখানে আছিস, মনের মতো জানালা আছে, খুলে দে। নিজেকে আটকাবি না, তোকে কাঁধ দেওয়ার জন্য আমি আছি। তোর ভেজা চুল মোছার জন্য আমাকে পাবি। তোর কাপা হাতটা শক্ত করে ধরার মানুষটাও কিন্তু আমি। আহি রাদের হাত শক্ত করে ধরল। রাত আহির হাতে কপাল ঠেকালো। পদ্ম গলা খাকারি দিতেই আহি পদ্মের দিকে তাকালো। পদ্ম মুচকি হেসে বলল। আমরা কিন্তু পাশেই আছি। আহি এবার আফিফের দিকে তাকালো। আফিফ মাথা নিচু করে বসে আছে, তার প্রতিক্রিয়া বোঝা যাচ্ছে না। রাত আহির মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। বাস চলছে আপন গতিতে। পুষ্পের ফোনে মৃদু আওয়াজে গান বাজছে। আহি জানালার বাইরে তাকিয়ে আছে। আফিফও একইভাবে হয়তো বাইরের দৃশ্য দেখছে, নয়তো অন্য কোনো ভাবনায় ব্যস্ত। পদ্ম আফিফের কাঁধে মাথা রেখে বসে আছে, আর রাত আহির দিকেই তাকিয়ে আছে। আর সবাই শুনছে সেই হৃদয়স্পর্শী গান। তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়। তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর, আমার দরজায় খিল দিয়েছি, আমার দারুণ চর। তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। লাবিব পুষ্পের দিকে তাকিয়ে দেখলো সে মোবাইল নিয়ে এপাশ ওপাশ করছে। কিছুক্ষণ পর পর তার মুখের ভাবভঙ্গি আঁকা বাঁকা হচ্ছে। কিছুক্ষণ তাকে দেখে মনে হয় মুখে গ্রহণ লেগেছে, আবার কিছুক্ষণ পর তার মুখটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে যায়। লাবিব ভ্রু কুঁচকে মাথা বাঁকিয়ে পুষ্পের ফোনের দিকে তাকিয়ে দেখল। পুষ্পের এমন গুরু গম্ভীর মুখভঙ্গির কারণ গেমস। লাবিব ফুস করে একটা শব্দ করতেই পুষ্প বাঁকা চোখে তার দিকে তাকালো। লাবিব ঠাট্টার হাসি হেসে বলল, সাবওয়ে সার্ফারের যুগ শেষ হয়ে গেছে। পুষ্প প্রকুচকে বলল, তো তোমার গেমস নিয়ে কোনো আইডিয়াই নাই। থাকতে হবে না আইডিয়া। লাবিব মুখে আবার ফুস করে একটা শব্দ করতেই পুষ্প ফোন বন্ধ করে লাবিবের দিকে ঘুরে বলল, এই তুমি ফুসফুস কেন করছো?
পুষ্প অনেকটা জোরে কথাটা বলায় রাত ভ্রু কুচকে তাদের দিকে তাকালো। লাবিব চাপা স্বরে বলল, আস্তে, এভাবে চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, আমি তোমার পাশে 1 সেকেন্ডও বসবো না। বসতে হবে না, তুমি নিজেই তো আমার পাশে বসার জন্য মরে যাচ্ছিলে। পুষ্প দাঁতে দাঁত চেপে বলল, ও রিয়েলি? তুমি আমাকে বলছো রাত আর আহিকে একসাথে বসতে দিতে? তুমি যেমন চাওনি। তুমি আমাকে বলেছিলে, তাই আমি চেয়েছি। ওয়াও, তুমি এত বাধ্যগত মানুষ, তা তো আমি জানতামই না। পুষ্প সিট ছেড়ে উঠে দাঁড়ালো। রাত বলল, কি হয়েছে? পুষ্প চেঁচিয়ে বলল, এই ফাজিল ছেলেটার পাশে আমি বসবো না। রাত উঠে পুষ্প আর লাবিবের সিটের সামনে এসে দাঁড়ালো। লাবিব পুষ্পকে বলল, আচ্ছা সরি, বসো না। পুষ্প চোখ ছোট করে বলল, নো নেভার। পুষ্প এবার আহির পাশের সিটে বসলো। আহি বলল, লাবিব একটু মজা করেছে হয়তো, ওর কথাই মাইন্ড করিস না। পুষ্প ঠোঁট ফুলিয়ে বলল, আমি আর কখনোই সাবওয়ে সাফার খেলবো না। পদ্ম পুষ্পের কথায় হেসে উঠল। পুষ্প ভ্রু কুচকে বলল, তুই হাসছিস কেন? একবার খেলে দেখবি, তারপর বুঝবি কেন এত ভালোবাসতাম। পদ্ম বলল, না বাবা, আমার ওসব গেমস খেলার সময় নেই, আমার সংসারেই অর্ধেক সময় যায়। ব্যস্ত মানুষ। পদ্ম এবার আহিকে উদ্দেশ্য করে বলল, আহি, তুই এখন আর ছবি আঁকিস না? পদ্মের কথায় আহি চমকে উঠল। রাত ও পদ্মের কথাটি শুনে ঘাড় ঘুরিয়ে আহির দিকে তাকালো। পুষ্প সাথে সাথেই বলে উঠল, পদ্ম, তোর মনে আছে আহি অনেক ছবি আঁকতো, স্পেশালি একটা ছেলের। পুষ্প কথাটি বলেই খিলখিল করে হেসে উঠল। এদিকে পুষ্পের কথা শুনে আফিফ শক্ত হয়ে বসে রইল আর আহি জানালার বাইরে তাকালো। পদ্ম বলল, আহি, কি হলো, রাগ করছিস নাকি? আফিফ এবার আহির দিকে আর চোখে তাকালো। আহিও সাথে সাথেই আফিফের দিকে তাকালো। দুজনের চোখাচোখি হতেই আফিফ চোখ সরিয়ে নিল। পদ্ম এবার বলল, তোর এআরের কি অবস্থা? তুই তো সেই স্কুল থেকেই তার জন্য পাগল ছিলি। এবার রাতের হাত মুঠো হয়ে এলো। আহিও শক্ত হয়ে বসে আছে। হঠাৎ তার বুকে কাঁপুনি ধরল। সে কিছুক্ষণ পর পর হাত ঘষছে। আফিফ আহির মুখের দিকে তাকিয়ে মাথা নামিয়ে নিল। ভীষণ অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে গেছে আহি। আফিফের সামনেই এমন প্রশ্ন করার মানে হয় না। মাঝে মাঝে মনে হয় পদ্ম আর পুষ্পের বোধজ্ঞানের অভাব আছে। লীনাশা হলে এমন প্রশ্ন কখনোই করতো না। এবার পুষ্প বলল, আর যাই বলিস পদ্ম, আহির ভালোবাসা যে পাবে সে ভীষণ ভাগ্যবান পুরুষ। হিয়ারের প্রতি আহির ভালোবাসা থেকে আমি অবাক হতাম। ছেলেটার পোড়া কপাল। আফিফ এবার ভ্রু কুচকে পুষ্পের দিকে তাকালো। কথাগুলোতে আহির যে কি পরিমাণ কষ্ট হচ্ছে সেটা আফিফ বুঝতে পারছে, কিন্তু কিভাবে এই মেয়ে দুটোকে থামাবে সে বুঝতে পারছে না। পদ্ম বলল, আহি, চুপ করে আছিস কেন? আমাদের সাথে তুই আগের মতো সব কথা শেয়ার করিস না। রাত এবার গম্ভীর কণ্ঠে বলল, শেয়ার করার বিষয় হলেই শেয়ার করবে। যে আহির জীবনে নেই তাকে বারবার টেনে আনার কোনো প্রয়োজন দেখছি না। পুষ্প বলল, তুমি রেগে যাচ্ছ কেন? জেলাস নাকি? আফিফ পদ্মের হাত ধরে তাকে ইশারায় চুপ থাকতে বলল। পুষ্পকেও চুপ করাতে বলল। আফিফের কথা মতো পদ্ম পুষ্পের হাত ধরে তাকে থামালো। অনেকক্ষণ বাস জুড়ে নীরবতা বিরাজ করছিল। পুষ্প ঝুঁকে এক নজর আহির দিকে তাকালো। আহি থম মেরে বসে আছে। পুষ্প আহির হাত ধরে বলল, সরি। আহি হঠাৎ সিট ছেড়ে উঠে দাঁড়ালো আর পুষ্পকে সরিয়ে রাতের সিটের কাছে গিয়ে বলল, বসাটা একটু থামাতে বলবি? রাত সাথে সাথেই উঠে দাঁড়িয়ে সামনে চলে গেল। আহিও রাতের পিছু পিছু সামনে চলে এলো। পদ্ম মাথা বের করে পুষ্পের দিকে তাকিয়ে বলল, মনে হয় আমরা একটু বেশিই বলে ফেলেছি, আমি বুঝতে পারিনি। পুষ্প মলিন মুখে বলল, হয়তো ছেলেটার সাথে ওর আর কোনো যোগাযোগ নেই, কিছু একটা হয়েছে হয়তো। কিউরিসিটি থেকেই তো বারবার জিজ্ঞেস করি।
আফিফ দীর্ঘশ্বাস ছাড়ল। একটু পর বাস থামলো। লাবিব সিট থেকে উঠে সামনে এসে রাতকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? গাড়ি থামাতে বলেছিস কেন? তুই সিটে বস, আমরা আসছি। পুষ্পকে উঠে আসতে দেখে লাবিব বলল, বসো বসো বসো, কিছু হয়নি। এদিকে আহি বাস থেকে নেমেই গলগল করে বমি করে দিল। হাত ব্যাগটা রাতের দিকে এগিয়ে গিয়ে বলল, আমার ঔষধটা বের করে দে। রাত ভ্রুকুচকে বলল, কিসের ওষুধ? আহি, ডক্টর নাইব কিন্তু ডিপ্রেশনের ওষুধ খেতে মানা করেছে। উনি এখনো তোকে কোনো ওষুধ লিখে দেননি। রাত, এখান থেকে আমি একা যাব। তোকে ফেস করতে হবে আহি। উত্তর দিলে না কেন? বলতে পারিসনি ছেলেটা তোর যোগ্য না? আহি ছলো ছলো চোখে রাতের দিকে তাকিয়ে বলল, কিভাবে বলবো? আফিফের সামনে কিভাবে? সমস্যা কি বললে? ও যদি কষ্ট পায়? রাখ তার কষ্ট। ও তোকে কি পরিমাণ সুখ দিয়েছে? আমি তো ওর কাছে কিছুই আশা করিনি, কখনো করবও না। রাত আহির হাত ধরে বলল, চল বাসে ওঠ, আমার পাশে বসিস। লাবিবকে পেছনে বসাবো। আহি মুখে পানির ছিটা দিয়ে বাসে উঠে পড়ল। রাত লাবিবকে বলল, তুই পুষ্পের পাশে গিয়ে বসতো। লাবিব আহির দিকে তাকিয়ে পেছনে গিয়ে বসল। পুষ্পও কিছু না বলে লাবিবকে সিট ছেড়ে দিল। লাবিব চাপা স্বরে ব্যঙ্গ করে বলল, নো নেভার। পুষ্প লাবিবকে ভেঙচি দিয়ে বলল, তুমি এসেছো, আমি না। এদিকে আহি আসতেই পদ্ম বলল, আহি, তুই ঠিক আছিস তো? আহি হালকা হেসে বলল, এখন অনেক ভালো লাগছে, মেডিসিন তো আমার কাছে আছে। আহি কথাটি বলেই রাতের দিকে তাকালো। রাত মুচকি হেসে বলল, বাসা থেকে উল্টাপাল্টা খেয়ে এসে বমি করেছে, তাই এমন চুপচাপ ছিল। আহি পদ্মের দিকে তাকিয়ে বলল, তোদের কথায় আমি রাগ করিনি। আহি এক নজর আফিফের দিকে তাকিয়ে বলল, আমি যেই ছেলেটার ছবি আঁকতাম সেই হঠাৎ অন্ধ হয়ে গিয়েছিল, তাই বলতে চাইনি তোদের। পুষ্প গালে হাত দিয়ে বলল, কিভাবে অন্ধ হয়েছিল? মাথায় সমস্যা হয়েছিল তো, তাই হয়তো। রাত আহির কথায় সিটে বসে মুখ চেপে হাসছে। এদিকে আফিফ চোখ মুখ কুঁচকে আহির দিকে তাকিয়ে রইল। আহি নিজের সিটে উঠে উল্টো দিক হয়ে সিটের উপর দুই হাঁটু উঠিয়ে পুষ্প আর পদ্মের দিকে ঝুঁকে দাঁড়ালো আর বলল, জানিস ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছিল একবার। ইস বেচারা, আমিও কি বা করব, সে তো আমাকে আর দেখতেই পায়নি। পদ্ম আর পুষ্প বলল, তারপর আর কি? আমি বললাম আমি তাকে পছন্দ করি, কিন্তু সে তো হাবলার মতো চলে গেল, চোখে দেখেনি তাই। পুষ্প বলল, কানেও শুনতো না নাকি? হালকা পাতলা সমস্যা ছিল হয়তো, মাথায় আঘাত লেগেছে, বুঝিস তো, স্নায়বিক ত্রুটি, একটু পাগল পাগল ভাবছিল। আহি এবার আফিফের দিকে তাকালো। আফিফ অদ্ভুত দৃষ্টিতে আহির দিকে তাকিয়ে আছে। আহি এবার বলল, এরপর একদিন শুনলাম তার বিয়ে হয়ে গেছে, আর পরে জানলাম মেয়েটারও মাথার সমস্যা আছে। পুষ্প বলল, ওয়াও, পাগলা পাগলি সংসার। পদ্ম বলল, শুনে খুব হাসি পাচ্ছে, তাই না আফিফ? আফিফ ভ্রুকুচকে পদ্মের দিকে তাকালো। আহি বলল, এখন তোরাই বল, বাবা কি পাগল ছেলের সাথে আমার বিয়ে দিত? তবুও ভালোবাসতাম দেখে তাকে সম্মান করেছি। সে কি আর শখ করে পাগল হয়েছে? মাথায় আঘাত লেগেছিল তাই। রাত আহির দিকে তাকিয়ে হেসে বলল, তোর পাগলের মতো গল্প বন্ধ করে এদিকে এসে বস। আহি আফিফের দিকে তাকিয়ে দেখলো তার মুখটাতে গ্রহণ লেগেছে। আহি এবার রাতের পাশে বসে চাপা স্বরে বলল, ওর মুখটা তো অন্ধকার। রাত বলল, তোকে সমাজসেবী হয়ে আলো জ্বালাতে হবে না। খারাপ লাগছে তো? আমার তো বেশ ভালো লাগছে। একটা ছবি তুলে ক্যাপশন দিতে ইচ্ছে করছে, ছ্যাঁকা খেয়ে বাঁকা হয়ে যাওয়া মুখ। হোটেলে ঢুকতেই পদ্ম অবাক হয়ে গেল। তার কাছে এটা প্রাসাদের মতোই সুন্দর। রুমগুলো বেশ বড়, জানালাগুলো বিশাল, বারান্দা আছে সেটাও চমৎকার। বারান্দায় দাঁড়ালে সমুদ্র দেখা যায়। রুমের সাথে লাগানো লিভিং রুমও আছে, আর চারপাশে বিভিন্ন রঙের বাতি ঝুলছে। ওয়াশরুমে ঢুকেই পদ্ম বলল,
জানেন, এই প্রথম আমি বাস্তবে এমন রুম দেখেছি। আফিফ পদ্মকে বলল। এক সপ্তাহে তো অনেক টাকা চলে আসবে। পদ্ম বলল। এটা আহির বাবার হোটেল, টাকা লাগবে না। আফিফ আর কিছু বলল না, কিন্তু তার মনটা ভারী হয়ে আছে। এতগুলো টাকা আহিকে কিভাবে ফেরত দিবে সে? রুম দেখে মনে হচ্ছে এক রাতে 10,000 টাকার মতো আসবে, 7 দিনে আসবে 70,000 টাকা। এর চেয়ে বেশিও তো হতে পারে। এদিকে আফিফের মাসিক বেতন মাত্র 15,000 টাকা। তার এই টাকা শোধ করতেই তো 2 বছর লেগে যাবে। রাত আহির হাত ধরে তাকে সমুদ্র তীরে নিয়ে এলো। আহি রাতের দিকে তাকিয়ে আছে। রাত বলল, এভাবে কি দেখছিস? আহি বলল, তুই আসলে কি? মানুষ না, সাধারণ মানুষ না তুই। তাহলে কি অসাধারণ? ভাবতে দে। আহি কিছুক্ষণ ভেবে বলল, প্রীত মানুষ। মানে কি? যে মানুষটা সবসময় হাসি খুশি থাকে। রাত আহির কথাই হাসলো, আর আহি সমুদ্রের ঢেউয়ে নিজের পা ভেজাতে ব্যস্ত। মিনিট খানিক নীরব থেকে আহি বলল, ভাবছি তোর বিয়ে হলে আমার কি হবে। রাত ভ্রুকুচকে বলল, এভাবে বলছিস কেন? তোর বউ তো আমাদের এভাবে একসাথে সহ্য করতে পারবে না। কে বলেছে তোকে? পৃথিবীতে সবকিছুর ভাগ হয়, কিন্তু ভালোবাসার ভাগ কেউ দিতে চায় না। অন্য কাউকে প্রিয় মানুষের পাশে কেউ সহ্য করতে পারে না, যেমন আমি পারছি না। বন্ধুত্ব আর ভালোবাসা দুটি ভিন্ন আহি। কিন্তু ভালোবাসা বন্ধুত্বের কাছে হারতে বাধ্য। আমি এটা মানি না। যদি এমনই হতো তাহলে তোর ভালোবাসা বন্ধুত্বের কাছে হারতো না। আহি ভ্রুকুচকে রাতের দিকে তাকালো। রাত আবার বলল, তুই পদ্মের কারণেই তো আফিফকে ভুলে যেতে চাস। আহি মুচকি হেসে বলল, আফিফকে পাওয়ার চেষ্টা করলে হয়তো পাওয়া যেত, কিন্তু তার জন্য ক্ষমতা লাগবে, আর এই ক্ষমতা বাবার কাছে আছে। আর বাবা চায় আমি তাজওয়ারকে বিয়ে করি, আর আফিফ আমাকে কখনোই ভালোবাসবে না। যার মনে অন্য কেউ, তাকে আমি জোর করে কিভাবে নিজের করে নিব। আর সবথেকে গুরুত্বপূর্ণ হলো, আমি মিসেস লাবণী হতে চাই না। মিসেস লাবণী আমার মায়ের জায়গাটা নিয়ে ফেলেছে। পদ্ম আর আফিফের তো সন্তান নেই, কিন্তু একটা সংসার তো আছে। আমি আমার ঘরের ইট পাথরের ভাষাও বুঝি। তারা মাকে চায়, ওটা আমার মায়ের সংসার ছিল। আমার মা আমার অহংকার, আমি আমার মায়ের সন্তান। আমি বাবার মতো হয়ে নিজেকে রিজওয়ান কবিরের সন্তান বলে পরিচয় দিতে চাই না, এবং ওয়াশিকা নামের পাশ থেকে কবির শব্দটাই মুছে দিতে চাই। তাহলে বল, শুধু কি বন্ধুত্ব? আমার আত্মসম্মান বোধও এখানে জড়িয়ে আছে। রাত কিছুক্ষণ নীরব থেকে বলল, আফিফ কি পৃথিবীর একমাত্র ছেলে? হ্যাঁ, কি এমন আছে ওর মধ্যে? আফিফের চেয়েও ভালো ছেলে আছে। আহি দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না ওর মধ্যে কি আছে, কিন্তু আমি তো ভালোবেসে ফেলেছি রাত। ডক্টর নাইব বলেছে এটা রোগ, কিন্তু আমার কাছে এই ভালোবাসা রোগ না। আমার কাছে এটা অনুভূতি, আমার আবেগ, আমার স্বপ্ন। রাত দীর্ঘশ্বাস ফেলে বলল, যদি ও তোর জীবনে না আসতো তাহলে কি প্রেমে পড়তি না? পড়তাম তো। কার প্রেমে পড়তি? তোর প্রেমে পড়তাম। রাত আহির দিকে চকিত দৃষ্টিতে তাকালো। আহি হেসে বলল, তোর মতো মানুষ কজন আছে? তবে অবশ্য তোকে চিনেছি আফিফের কারণেই। আফিফের জন্য রোগী হওয়ায় তুই মেডিসিন হয়ে এসেছিস। আমার এমন পরিস্থিতিতে পাশে থেকেছিস, যেটা কারো পক্ষেই সম্ভব নয়। লিনাশার সাথেও এত ভালো বন্ধুত্ব হয়নি আমার। তুই না আমাকে মেডিসিন বলিস? মেডিসিন খেতে খেতে মানুষ আসক্ত হয়ে পড়ে। তুই যদি আসক্ত হয়ে পড়িস? ভয় পাচ্ছিস নাকি? না আহি, আমি আমাদের বন্ধুত্ব হারাতে চাই না। দেখ না, ভালোবেসে ভালোবাসার মানুষকে হারিয়েছি। তোকে হারালে আমি বেঁচেই থাকবো না। তুই একমাত্র মানুষ যার সাথে আমি এত এত কথা বলি। তখন কে শুনবে আমার কথা? আহির চোখ ছলছল করে উঠল। রাত তা দেখে বলল, আমিও তোকে হারাতে চাই না। আহি মুচকি হাসল। রাতকে আলতোভাবে জড়িয়ে ধরল। রাতও আহিকে নিজের বুকে আবদ্ধ করে দিল। তার মনটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আহিকে খুব করে বলতে ইচ্ছে করছে, আমাকে ভালোবেসে দেখ আহি, আমি তোকে কখনো ফিরিয়ে দেব না। তুই দেখিস, আমি হারিয়ে যাব না।
আমি তোর গান, তোর চিত্র, তোর ভাস্কর্য, তোর ছন্দ সব কিছু হতে রাজি আছি। শুধু আমার হাতটা ধরে একবার বল, ভালোবাসবি রাত? দেখিস আমি তোকে এত ভালোবাসবো যে তোর সব দুঃখগুলোকে সুখ বানিয়ে দেব। পদ্ম আফিফের হাত ধরে তাকে টেনে সমুদ্র পাড়ে নিয়ে এলো। সেখানে এসে দুজনেই অবাক। তারা দেখলো আহি রাতকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। পদ্ম গলা খাকারি দিতেই আহি রাতকে ছেড়ে মাথা তুলে পিছনে তাকালো। পদ্ম বলল, আমরা কিন্তু এখানেই আছি, শুধু আমরা না, অনেকেই আছে। আহি আফিফের দিকে তাকালো। আফিফ আহির দিকে তাকালো না। সে পদ্মের হাত ধরে ঢেউয়ের দিকে তাকিয়ে আছে। আহি দীর্ঘশ্বাস ফেলে রাতকে বলল,